হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সোনা কথা, সবাইকে সুস্বাগতম। কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি আছি মোটামুটি, খুব খারাপ খুব ভালো কোনোটাই না, মোটামুটি আছি। তো চলো আজকে সোজা ঘটনায় যাব, বেশি কথা বলে সময় নষ্ট করব না। আর আমরা বকখালির যে হোটেলে গেছিলাম, কি হয়েছে রাতে আমাদের সাথে, কি কি ঘটনা ঘটেছে, এভরিথিং তোমরা রাতে পাবে, আজকে রাতে পাবে। কালকে আমি তোমাদের কথা দিয়েছিলাম, তার জন্য ছোট্ট করে কিছু কথা শেয়ার করেছিলাম, পুরো ঘটনাটা রেকর্ড করতে পারিনি। এখনো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বসে গেছে। আচ্ছা, আজকের ঘটনাটা তোমাদের সবাইকে বলবো, খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। পূর্ণিমা সরকার আজকে ঘটনাটা পাঠায়। পূর্ণিমা বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে উড়িষ্যার জজপুরে, আমি কলকাতার মেয়ে, আমার বিয়ে হয় উড়িষ্যায়। তবে যেখানে আমার যেই পরিবারে বিয়ে হয় তারা কিন্তু বাঙালি, উড়িয়ানা দিদি ভাই। তারা আগে কলকাতায় থাকতো, মানে আমার শ্বশুর মশাই কলকাতায় আগে রেলে সার্ভিস করতেন, ওখানে ট্রান্সফারে উনি কলকাতায় দীর্ঘ 7 বছর ছিলেন। ওই সময় আমাদের দেখাশোনা করে উনি নিজে, মানে আমার শ্বশুর মশাই নিজে বিয়ে দেন। তো আমার হাজব্যান্ড কিন্তু একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন। তো আমরা পুনরায় চলে আসি হচ্ছে জজপুরে, আর জজপুরটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আদি বাড়ি, কিন্তু ওনারা বাঙালি। আমাদের পূর্ণিমা বোন বলে, দিদি ভাই আজকে যে ঘটনাটা তোমাকে বলবো, এই ঘটনাটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল। পূর্ণিমা জানায়, দিদি ভাই আমার শাশুড়ি মা যখন বিয়ে হয়ে জজপুরে ওঠে শ্বশুর বাড়িতে, তখন সেই ভিটেতে এই ঘটনাটা ঘটে। বলছে ওই ভিটের মধ্যে, মানে বুঝতেই পারছো, বহু পুরনো একটা বাড়ি, বহু পুরনো বাড়ি। ওই জজপুরের ওই ভিটে বাড়িতে অনেক আগে ওনার যে পিতৃপুরুষ ছিল, মানে শ্বশুর মশাইয়ের যে পিতৃপুরুষ ছিল, ওনারা ওখানে ছোট্ট একটি শিশুকে জীবন্ত, মানে জীবন্ত, মৃত না, একটা জীবন্ত শিশুকে বাড়ির ভিটেতে পুঁতে রাখে। কারণ এখানে বিষয় হচ্ছে, একটু পেছন দিক দিয়ে বলি তাহলে বুঝতে পারবে। আমাদের পূর্ণিমা বলে, দিদি ভাই আমাদের এই যে শ্বশুর মশাইয়ের পূর্বপুরুষ যারা আগে ছিল, তারা এই তুকতাক, তারপরে এই কালো জাদু, এই বিদ্যেটা, মহাশক্তি তারা খুব মানত। তারা জানতো তাদের যেহেতুনিক অনেক চাষবাস ছিল, অনেক প্রতিপত্তি, মানে সম্পত্তির কোনো কমতি নেই। তারা সেই সম্পত্তি দেখাশোনা করার জন্য মানুষকে খাটিয়ে, মানে দিনমজুর খাটিয়ে তারা পারতো না। তাদের এত সম্পত্তি ছিল উড়িষ্যায়, জজপুরে বেশিরভাগ জায়গা তাদের ছিল। আমাদের বোন বলে, দিদিভাই এখনো ওখানে আমাদের মন্দির আছে, এখনো বিশাল বড় বড় জায়গা লোডিং হয়ে গেছে। এখন তো আস্তে 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 পরিবর্তন হয়েছে। আর যখন ওই যে জীবন্ত শিশুকে যখন হত্যা, মানে হত্যা কিন্তু করেনি, জীবন্ত শিশুকে যখন তাদের ভিটেতে কবর দেয়, মানে পুঁতে দেয়, তখন তার আত্মাটাকে একজন বিশাল বড় তন্ত্র করে, যিনি তার সাধনার মাধ্যমে সেই শিশুটার আত্মাকে তারা বশ করে রাখে। ওই শিশুর আত্মাটাকে বশ করে রেখে তাদের পূর্বপুরুষরা যত জমি জায়গা, তাদের যত সম্পত্তি, চাষের সম্পত্তি সব পাহারা দিত, যাতে কেউ তাদের চাষের জমি থেকে ফলন না কেটে নিয়ে যেতে পারে, যেন তাদের কেউ কোনো রকম ক্ষতি না করতে পারে। কারণ এখানে একটা বিষয় আছে, আমাদের বোনের যে পূর্বপুরুষ শ্বশুর বাড়ির তরফ থেকে, শুধু তারাই তো একা ছিল না যে ওই সময় ধনী, মানে একটা কি বলবো, সেই জমিদার টাইপের, ওরকম কিন্তু ওই উড়িষ্যায় জজপুরে ওরকম অনেকেই ছিল। এবার কি হয়, যখন দেখবে যে তারাও উন্নতি করছে, তুমিও উন্নতি করছো, কিন্তু উন্নতি করতে করতে তুমি তাদেরকে ছেড়ে হাই লেভেলে পৌঁছে যাচ্ছ, তখন কিন্তু পাশাপাশি যারা আরও জমিদার আছে তারা কিন্তু রাগে পড়ে এই যে বোন তাদের শ্বশুরবাড়ির লোককে ক্ষতি করত। কারণ ওই সময় না এই কালা জাদু, তন্ত্র সাধনা, টুকটাক এগুলো না প্রচুর হতো, প্রচুর। তখন
তারা কিন্তু এই তন্ত্র সাধনা এই জিনিসটা খুব খুব বেশি মানত। আর তার জন্য তারা কি করতো, যাতে ও আগে চলে যাচ্ছে, ওর উন্নতি হচ্ছে, ও গাড়ি করছে, আরে ওর জমিতে এত ভালো ফসল হচ্ছে, আমার জমিতে হচ্ছে না, তখন ভাবতো কি অন্য যারা জমিদার তারা ভাবতো নিশ্চয়ই ওরা আমাদের ক্ষতি করেছে। এই জিনিসটা যাতে না হয়, বারবার কাটানো তো সম্ভব না, একটা জিনিস বারবার কাটানো সম্ভব না। আর একটা জিনিস আমি বলে রাখি, যেটা আমি জানি, প্রথম ধরো কাউকে একটা কাজ করে দেওয়া, ধরো তোমার একটা কোনো প্রয়োজন, তুমি আমায় বললে দিদিভাই তো আমার বাড়িতে এরকম অসুবিধা হচ্ছে, কোনো কারণে তুমি আমাকে দিয়ে একটা কাজ করালে, আমি তোমাকে একটা জিনিস পাঠালাম, ওই জিনিসটা নষ্ট হয়ে গেল, সেই জিনিসটার মতো বিকল্প কিন্তু আমি তোমায় আবার দেব। কিন্তু প্রথম যেই জিনিসটা চলে যায়, যেটা মন্ত্র পড়া থাকে, সেই জিনিসটা দ্বিতীয়বার হয় না, সেই রকম হয় না। এগুলো কেউ বলে না, লোকে টাকা খাওয়ার জন্য কি বলবে, দ্বিতীয়বার করার পর এই তোর কাজ কেটে গেছে আবার করতে হবে, করে দেবে, হয়তো 3 মাস 4 মাস 6 মাস তোমার কার্যকরী হবে, তারপর ওটাও কেটে যাবে। ওই জন্য প্রথম জিনিস সব সময়ের জন্য কিন্তু খুবই স্পেশাল হয়। যেরকম প্রথম সন্তান, মায়ের 2টো সন্তান হলেও মা দেখবে বড় সন্তানটাকে কিন্তু অন্য চোখে দেখে, এটা বেসিক্যালি প্রত্যেক কটা পরিবারের মধ্যে। ছোটরা কিন্তু ভালোবাসার পাত্র বা পাত্রী হয়, কিন্তু বড়র প্রতি মা বাবার একটা স্নেহ টান আলাদাই থাকে। সন্তান সবই এক, তবুও থাকে প্রথম জিনিস, প্রথম প্রেম, একটা টানই আলাদা থাকে। সেরকম কোনো কার্যকরী জিনিস প্রথম সেটা আলাদা হয়। আমাদের বোন জানায় দিদি ভাই, একটা সময় গিয়ে 2-3টে জমিদার মিলে যখন তারা জানতে পারে যে জীবিত একটি বাচ্চার হত্যা করে তাকে, মানে জীবিত একটা বাচ্চাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে সেই বাড়িতে, তারা সবাই মিলে সেই বাড়ির উপর ওই তন্ত্র সাধনা করতে শুরু করে। সবার নামে নামে তন্ত্র সাধনা করতে শুরু করে। তাবর তাবর ওঝা তান্ত্রিক তাবর তাদেরকে দিয়ে এটা করতে শুরু করে। আমাদের বোন বলে দিদি ভাই, যেই বাচ্চাটাকে নিয়ে আসা হয় জীবিত, সেই বাচ্চাটিকে কিন্তু লুকিয়ে চুরি করে আনা না, তার মায়ের কাছ থেকেই সদ্য আনা। কারণ ওই সময় গরিব প্রচুর ছিল, গরিব যারা একবেলা খেতে পারতো না, দুবেলা তো দূরে থাক, একবেলা খাওয়া জুটতো না। আমি কিন্তু বলছি বহু বছর, ধরে নাও 100 বছর ওভার আমি কথা বলছি। ওই সময় মানুষও ছিল খুব কম, চাষবাস কোথায় ছিল, তখন জমিদার ছিল তো এই আমাদের পূর্ণিমা বোনের যে শ্বশুর মশাই, তাদের যারা পূর্বপুরুষ তারা যদি বলতো যা মাঠে গিয়ে কাজ কর, তাহলেই তারা খেতে পারবে। যদি বলতো এই কাজ করা তোকে টাকা দেবো না, হবে না, তুই কোনো জায়গায় কাজ করতে পারবি না, তখন অন্ন জুটতো না। সেই রকমই একটি চাষির বউর কাছ থেকে কিছু মূল্য দিয়ে সে জীবিত সন্তানটাকে তার কাছ থেকে নিয়ে আসে। আর তারা তখন জমিদার, যা বলবে তখন ওই চাষি পুষি মানুষ, গরিব মূর্খ, তারা কিছুই জানে না। বাবু 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 কি হবে, সন্তানটাকে তো মানুষই করতে পারবে না। যদি আজকে তার মানে মা বাবাই যদি না খেতে পারে, কাজ না থাকে, সন্তানকে কি করে মানুষ করবে? যেই কারণে গরিব অসহায়ের কাছ থেকে সেই বাচ্চাটাকে এনে মাটিতে তাদের ভিটেতে পুঁতে দেওয়া হয় একটা তন্ত্র সাধনা করে। তারপর থেকে দিনের পর দিন সেই মানে জমি জায়গা চাষ, ফলন, চারপাশে সবার জমিতে আগুন লেগে যাচ্ছে, সবার জমিতে চুরি হয়ে যাচ্ছে। কি করবে? দিন যত যাচ্ছে আস্তে 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 মানুষ কি করবে? পেটের টান, বংশবৃদ্ধি হচ্ছে, আস্তে আস্তে লোক বাড়ছে, সেখানে চুরি ছিনতাই এগুলো বেড়ে গেল। তখন আস্তে আস্তে সবাই বুঝতে পারলো যে আরে আমার জমিতে এত টাকা মাল চুরি হয়ে গেছে, ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, পাকা ধান পুড়িয়ে দিয়েছে, ওর জমিতে তো এগুলো হচ্ছে না, তার মানে কি? তার মানে ওর কিছু করা আছে। তখন কিন্তু সবাই মিলে সেই যে তাবর ওঝা তান্ত্রিক যখন নিয়ে এসে বসায়, তখন তারা আরও যারা জমিদার সবাই মিলে এদের উপরে একটা কাজ করে তন্ত্র সাধনা। তখন
এক একজনের পরিবারের নামে নামে যখন কাজগুলো করে তখন একজন বাড়ির পূর্বপুরুষরা অসুস্থ হতে শুরু করে। অসুস্থ হতে এবার যাকে বাড়িতে পুঁতে রেখেছিল সে তো অ্যাকচুয়ালি আদেশ মেনে তাদের জমি সম্পত্তি জায়গা ধানের চাষ ফলন চাষ পুকুরের মাছ এইগুলো দেখাশোনা করত। সে তো মানুষকে দেখাশোনা করতো না। তখন একে একে পট পট করে অসুস্থ হয়ে একটা বছরের মধ্যে তাদের পট পট করে সবাই মারা গেল। পর করে সবাই একে একে মারা গেল। হঠাৎ 2 দিন 3 দিন ভুগে শেষ। এবার আমাদের বোন বলে, দিদি ভাই আমার আজও খুব ভয় লাগে, যদিও পরবর্তীকালে শুনেছিলাম যে আমার বিয়ের আগে, এটা আবার আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, বলে আমার শাশুড়ি মা বলেছিল যখন একে একে সবাই এরকমভাবে মারা যায় তখন ডিসাইড করেছিলেন শাশুড়ি মা, শ্বশুরমশাই তখন বাচ্চা ছিলেন, তখন ডিসাইড করেছিলেন যে আমরা যাকে আমাদের ভিটে মাটিতে জ্যান্ত পুঁতে রাখা হয়েছে তার যে আত্মা তাকে ওখান থেকে তুলে সেই দেহটা, কিছুই তো নেই, একটা কচি একদম ইনফ্যান্ট বেবি, মানে একদম যবে সদ্য জন্ম হয়েছে 0 দিনের বাচ্চা, তার যা পাওয়া যাক অবশিষ্ট একটা হাড় হলেও তো পাবে, সেইটাকে ওখান থেকে তুলে তাকে আগুনে পুড়িয়ে দিলেই তার আত্মাটা মুক্তি পাবে। তো সেটা কিন্তু করা হয়। কিন্তু আমাদের বোন বলে, দিদি ভাই আসলে কিছু কিছু জিনিসের একটা প্রভাব থাকে, কিছু কিছু জিনিসের প্রভাবে হয়তো সেই বাচ্চার শিশুর আত্মাটা হয়তো আগুনে তার হাড় পুড়িয়ে দেওয়ার পর সে হয়তো মুক্তি হয়ে গেছে, কিন্তু সে যখন ছিল তখন কিন্তু আরও কিন্তু নেগেটিভ আত্মা ওর সাথে যুক্ত ছিল। কেন দেখো, যদি তুমি একটা সন্তানের ধরো মা কি বাবা যেই শুনছো ওপার থেকে ক্যামেরার, তোমার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে বাইরে বেরোতে শিখবে তখন কিন্তু ও একা থাকবে না, তখন কিন্তু ওর আরও 1, 2, 3, 4 করে বন্ধুত্ব সংখ্যা বন্ধুর বাড়বে। তো সেই রকম মানুষেরও হলে আত্মাদেরও কিন্তু আস্তে 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 একজনের সাথে একজনের কিন্তু সম্পর্ক হয়, আত্মাদের মধ্যেও কিন্তু সেটা আছে। কারণ আমরা সবাই জানি যে আমাদের মৃত্যুর পর বলে না আফটার ডেথ লাইফ, মৃত্যুর পরও কিন্তু একটা জীবন থাকে। আমাদের জীবন কতদিন চলে? 70 বছর, 80 বছর, 100 বছর। এখন খাওয়া দাওয়া যা 100 বছর কেউ আর টপকায় না, তার আগেই টপকে যায়। তো সেইখানে দাঁড়িয়ে যখন আমরা মারা যাব তারপরেও কিন্তু আমাদের একটা লাইফ চলতে থাকে, সেটা অনেক দিন লম্বা একটা লাইন আমরা কিন্তু অতিক্রম করার পর আমাদের তখন যোগ বিয়োগ করে গুণভাগ হয় যে কে কত জীবনে কর্মফল ভালো করেছে, কে কত খারাপ করেছে। যদি আমি কর্মফল ভালো করি তাহলে হয়তো ওই লাইনে আমার ডাকটা আগে আসবে। যে হয়তো খুব লোকের প্রতি খারাপ অত্যাচার করেছে, লোকের চুরি ছিনতাই, মানে লোকের খারাপ শুধু খারাপই করে গেছে, সে ওরকম দাঁড়িয়েই থাকে 400 বছর 500 বছর। মৃত্যুর পর আত্মা শুধু জল চায়, খাবার খেতে চায়, যেটা পায় না। এগুলো গীতাতেও আছে, তোমরা দেখতে পারো। যাই হোক, আমাদের বোন বলে, দিদি ভাই যখন সেই বাচ্চাটার হাড় তুলে পুড়িয়ে দেওয়া হয় তারপর আমাদের বাড়িতে না আমার শাশুড়ি মা, তখন তো আমার বিয়ে হয়নি, শাশুড়ি মা বলে সব কিছু শান্ত হয়ে যায়, সব যেন এত বছর ধরে একটা হইচই বিপর্যস্ত একটা মানে কোথাও যেন অশান্তি মনের মধ্যে, সব শান্ত চোখে দেখতে পাচ্ছ, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা অশান্তি কাজ করতো যখন ওই বাচ্চাটার আত্মাকে, যখন মানে আত্মা তো না হাড়টাকে তুলে পুড়িয়ে দেওয়ার পর আত্মাটা মুক্তি পেয়ে যায়। ওকে তো বন্ধন করে রেখেছিল মন্ত্র দিয়ে, আর সে বলেছিল কোনো দিন যদি দরকার হয় তাহলে ওই হাড় ওর যে অবশিষ্ট সেটা তুলে পুড়িয়ে দিবি, তাহলেই ও মুক্তি হয়ে যাবে। তো শ্বশুরমশাই এটা করেছিলেন। তারপর থেকে পুরো বাড়ি কিন্তু শান্ত হয়ে গেছে, একদম শান্ত শিষ্ট, কোনো রকম আওয়াজ নেই।
কিন্তু কিন্তু দিদি ভাই, এখনো পর্যন্ত আমার একটি ছেলে আছে, জানি না, ও সব সময় বলে ওই দেখো ওইখানে না আমার মতনই একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, মা ও আমাকে ডাকছে। বাচ্চাটির বয়স পূর্ণিমার এখন মাত্র 5.5 বছর, মানে 5 বছর ছেড়ে 5.5 বছরে পড়েছে, একটা ছোট্ট বাচ্চা। ও বলে, আর বাচ্চারা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, কখনো না। ও বলে যে দেখো ওইখানে না, ওই দেখো কে যেন দাঁড়িয়ে রয়েছে। তো বাড়িতে তার সবাই বলে কে দাঁড়িয়ে রয়েছে, কোথায়, না তো কেউ নেই, তো কাকে দেখছিস, কই দাঁড়িয়ে রয়েছে? বলে ওই তো আমার মতো একজন দাঁড়িয়ে রয়েছে, দেখো একটা ছোট্ট বাচ্চা। ছুটে ছুটে যখন পূর্ণিমা কাজ করে, বলে দিদি ভাই সব সময় আমার শাশুড়ি মা চোখে চোখে রাখে, কারণ আমরা ভয় পাই, যা আমাদের মানে পরিবারের মধ্যে ঘটেছে আমরা ভয় পাই। চোখে চোখে রাখার পরেও কোনো সময় হয়তো আমি রান্না করছি, ছুটে এসে আমাকে বলে মা মা ও আমাকে ডাকছে, আমি যাব, ও আমাকে ডাকছে, আমি যাব। আমি বলি না, কেউ নেই, তুমি যাবে না। দিদি ভাই যতই চোখে চোখে রাখি না কেন, একদিনের একটা ঘটনা তোমায় বলি। একদিন সন্ধ্যাবেলা আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছি, শাশুড়ি মা, আমাদের একটা দোকান আছে, তো ওখানে লোক কাজ করে, তো দোকানে সেদিনকে শ্বশুর মশাই একটু হাটে গেছে, তাই জন্য শাশুড়ি মা বেরিয়েছে। তো সব সময় তো চোখে রাখা যায় না, ঘরে পুজো দিচ্ছি, আর ঠাকুর ঘরটা বন্ধ করে তো পুজো দেওয়া যায় না, ও ঠাকুর ঘরেই ছিল। আমি ওকে বললাম যে আমার কাছে বসবি, তুই কিন্তু বাবু কোথাও বেরোবি না। ও বলল ঠিক আছে মা, তুমি পুজো দাও, আমি ফুল দেবো ঠাকুরকে, গাছের ফুল, ওই জবা ফুল, বেল ফুল, টগর ফুল, এইসব ফুল, সেগুলো আমাদের অনেক বড় তো বাড়ি, অনেক ফুল আছে নানা রকমের, সেই ফুলগুলো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা আর সকালবেলা করে পুজো দিতাম। সকালেরটা ভোরবেলা তুলে পুজো দেওয়া হতো, আর স্নান করার আগে বেলায় বেলায় প্লাস্টিকের মধ্যে বা ঝুড়িতে তুলে রেখে দিতাম, আর সেগুলো সন্ধ্যাবেলায় দিতাম। এত ফুল অপচয় নষ্ট না করে ঠাকুরের চরণে দেওয়া ভালো। তো ওকে বলি তুই ফুলগুলো ঠাকুরের কাছে দিস। আমি তো চোখ বন্ধ করে ঠাকুরের সামনে জপ করছি। আর আমরা সবাই জানি হিন্দু মতে যখন পুজো দেওয়া হয়, বিশেষ করে সন্ধেবেলা, ঘরের কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে নেই। ও খোলা ছিল, ও না বেরিয়ে চলে যায় সারা ঘর। আমি ওকে চিৎকার করে অসহায়ের মতো কাঁদছি। শাশুড়ি মা আসে ছুটে, শাশুড়ি মা এসে বলল যে বাবু কোথায়? আমি বললাম আমি তোকে খুঁজে পাচ্ছি না। মা বললো খুঁজে পাচ্ছ না, সে কি? ছুটে ছুটে সারা ঘর বাইরে, আমাদের তো জমিদারি বাড়ি, মানে বিশাল বড় বাড়ি, খুঁজতে খুঁজতে ছুটতে ছুটতে পা কোমর ব্যথা হয়ে যায়। সেখানে গিয়ে যখন বাবুকে পেলাম অজ্ঞান অবস্থায়, আমাদের বাড়িতে একটা বকুল গাছ আছে, পুকুর পাড়ে অনেক দূরে। আমাদের বাড়ির ভিটেতে একদম পেছন দিকে একটা ছোট্ট পুকুর আছে, ওইখানে একটা বকুল গাছ আছে। বকুল গাছের গোড়ার সামনে আমার ছেলে লুটিয়ে পড়ে রয়েছে। তখন 6:30 7টা বাজে সন্ধেবেলা। যখন ওকে ওখান থেকে উদ্ধার করে আমরা ঘরে আনি, কান্নায় সবাই ভেঙে পড়েছি, কি ব্যাপার। তখন আমার ছেলের হুঁশ আসতে প্রায় 2 ঘন্টা পর ও জানায়, মা আমাকে না ওই যে আমার মতো যে বাচ্চাটা আছে, ও আমাকে বলছিল আমার সাথে আয়, তোকে আমি একটা জিনিস দেব, তুই যদি নিয়ে গিয়ে তোর বাবা মাকে দিস তোকে খুব ভালোবাসবে। আমার না বাবা মা নেই জানিস, তুই যাবি আমার সাথে। আমি গেছিলাম, আমাকে একটা অন্ধকার পথ থেকে নিয়ে যাচ্ছিল, ও তো অতটা বলতে পারে না, বলছে চারপাশে পুরো কালো, আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে ওই যে বাচ্চাটা ওর হাত ধরেছে, ওকে অনুসরণ করে ও যাচ্ছিল। তাহলে বুঝতে পারছো এটা কি হতে পারে। বোন তারপর মানে বাড়িতে এই নিয়ে একটা আলোচনা হয়। বোন বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমার শ্বশুরমশাইয়ের এখনও তো মানে অনেক নাম ডাক আছে, তো শ্বশুরমশাইয়ের নাম বললে আশা করি যারা উড়িষ্যা জজপুরের সাইডে থাকে বুঝে যাবে। তো শ্বশুরমশাই তখন সেই ওঝা, হ্যাঁ সেই যে ওঝার যে বংশগত পরম্পরা একটা থাকে, তো ওঝারা কি করে, ধরো আমার একটা বিদ্যে আমার ছেলেকে দিয়ে গেলাম, আমার ছেলে তার হয়তো ছেলে মেয়ে হলে তার সন্তানকে দিয়ে গেল, এরকমভাবে চলতে থাকে। সেরকমই যে ওই বাড়িতে মানে সদ্য
সদ্য শিশুটাকে মাটিতে পুঁতেছিল, মন্ত্র জপ করেছিল, সেই তার পূর্বপুরুষ এসে মানে তাদেরই জানতো, ওকে বিদ্যে দিয়ে গেছে কানে 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 কানে, সে এসে পুরো বাড়িটা শুদ্ধ করে দিয়ে যায়। এখনো পূর্ণিমা বলে, দিদি ভাই যত শুদ্ধ করে দিয়ে যাক না কেন, এখন আমার ছেলে মোটামুটি 9 বছর বয়স, আর এখনো পর্যন্ত আমার ভয় লাগে। এখনো আমার ছেলেকে দেখি আমি একটু অন্যমনস্ক, কোনো সময় একভাবে তাকিয়ে রয়েছে, মুচকি মুচকি হাসে, বড় হয়েছে তো, কোনো দিকে তাকিয়ে। আমি ওকে গিয়ে বলি, এই বাবু তুই ওই দিকে কাকে দেখে হাসছিস রে? মানে আমারই মনের মধ্যে একটা যেন কোথাও কুসংস্কার কাজ করছে। ও আমাকে বলে, কোথায় হাসলাম? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি বলি, তুই তো হাসলি। আমাকে পূর্ণিমা বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করো, আমি জানি না আমার ছেলেকে আমি কতদিন আমার কাছে বুকে জড়িয়ে রাখতে পারবো। আমার ছেলে হাসে দিদি ভাই, ও হাসে, একা একা খেলা করে, তা খেলা করতে করতে না বলে, দাঁড়া আমি আগে খেলবো, দাঁড়া আমি জল খেয়ে নি তারপর তুই খাবি। আমি এই কথাগুলো শুনি, কিন্তু ও আমাকে বলে যে না, তুমি কি বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি কার সাথে কথা বললাম? কই না তো, কি আছে এখানে? আমি তো একাই রয়েছি, কোথায়? আমি কাউকে তো বলিনি। আমার ছেলে আমাকে এই কথা বলে। দিদি ভাই রাতের বেলা এও আমি দেখেছি, ও একা 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 বারান্দায় রাতের বেলা, পূর্ণিমার চাঁদ উঠেছে, রাত্রেবেলা 12টা বেজে গেছে, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, পাশে দেখি ছেলে নেই। উঠে দেখলাম ছেলে কোথায় গেছে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি সাথে সাথে আমার স্বামীকে ডাকি, ও উঠে খোঁজাখুঁজি শুরু করে। যখন ওর নাম ধরে ডাকছি, নেই ও। দেখি ও ওই জ্যোৎস্নার আলোয় দোতলা দিয়ে দেখছি, আমাদের বাড়িটা তো পুরো সাদা ধবধবে রং করা, মানে দূর থেকেই লোকে বলে দিদি ভাই যে এই বাড়িতে কিছু একটা আছে। দিদি ভাই লোকে বলে, এবার মানুষের চোখের দেখা, মানুষের একটা অনুভূতি, এটা তো ভুল হতে পারে না। এখনও আমাদের বাড়িতে কিছু আছে। আমার ছেলে দেখছি পূর্ণিমার সেই রাতের বেলা, মধ্যরাত, তখন 12টা বেজে গেছে, ও দেখছি একা একা বসে বসে কার সাথে কথা বলছে। আমরা উপর থেকে দেখে ছুটে এসে যখন ওর কাছে আসি, ও তখন বলছে, কোথায়? আমি এখানে। আমি এই কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। দিদি ভাই আমরা এরপরেও অনেক অনেক ওঝা, তারপরে মানে তান্ত্রিক অনেক দূর দূর দিয়ে নিয়ে এসছি, কিন্তু দিদি ভাই সবাই বলে বাড়িতে কিছু নেই। দিদি ভাই বিশ্বাস করবে না, অনেক ওঝা তান্ত্রিক এসছি, কিন্তু বিশ্বাস করো এখনো আমাদের বাড়িতে কিছু না কিছু আছে। এখনো পর্যন্ত দিদি ভাই আমাদের বাড়িতে কিছু না কিছু অবশ্যই আছে। কারণ এইটা শুধু আমার কথা না, আমাদের এখানে সবাই বলে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তোমার নাম্বারটা দিও, তোমার সাথে খুব দরকার আছে। আমি আজকে নাম্বারটা পিন করে দেবো কমেন্ট বক্সে। তোমরা যারা যোগাযোগ করবে আমাকে হোয়াটসঅ্যাপে, তোমরা তোমাদের অসুবিধা সুবিধা যেটা আছে আমাকে জানিও, তোমাদের ঘটনা থাকলে সেটাও জানিও। ঠিক আছে, চলো আজকে তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। প্রথম কমেন্ট করেছো অনুপম বিশ্বাস, হোয়াইট কিং বনু, জল্পনা মজুমদার, অভিরূপ সর্দার, তারপরে সোমা দত্ত, টিনা আচারিয়া, আচ্ছা মিতালি ভট্টাচারিয়া, নেহা মাইতি, শাশ্বতী দে, রূপা দে, স্বপ্না বাজাল দিদিভাই, সুদীপ্ত ব্যানার্জি, হোয়াইট কিং বনু। আচ্ছা তারপরে কমেন্ট করেছো আমাদের পিয়ালি ভারদ্বাজ, কিষাণু মান্না, শাশ্বতী দে, তাপসী। আচ্ছা তারপর কমেন্ট করেছো পিয়ালি, অনেকগুলো আমাকে পিঙ্ক 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 হার্ট দিয়েছো, এই দেখো খুব ভালো খুব ভালো খুব ভালো লাগে। তারপর অমৃতা সরকার, তারপর প্রদীপ দাস, তারপরে প্রদীপ দাস দাদাভাই পরপর পরপর দুটো, শুভদেব পাঞ্চাল ভাই, তারপরে সাইবনী দাস। আচ্ছা আচ্ছা তারপর আমাদের মৌরয়, তারপর মিন্টু গায়েন, তারপর গৌরী বসাক, তারপরে টুকু সাবার, টুকু সাবারওয়াল, তারপর প্যান্থার গেমিং ওয়াইডি, পিঙ্কি সাহা, সুজাতা দাস, তারপর রিনা সিনহা, তারপরে স্বপন রাউত, তারপরে শম্পা মিনি কিচেন, সোমা চক্রবর্তী, সুপর্ণা দি, সিনার সুবীর, পিঙ্কি খাতুন, তারপরে আব্দুল হক ভাই, রত্না সরকার,
পাপ্পু দে ভাই, মৌমিতা দাস, তানিয়া অধিকারী, সুদীপ্ত ব্যানার্জি, এসদেব রয়, মাহি রয়, মন্টু দাদাভাই, মাহি রয়, পিন্টু ঘোষ, আচ্ছা তপতি মিত্র, আচ্ছা মৌয়া পাল, বিজয় কুমার মিশ্রা, তারপর কমেন্ট করেছো সঙ্গীতা দিদি ভাই, তারপরে আবার শম্পা মিনি কিচেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আজকের মতো আসবো, দেখা হবে রাতে। বিশেষ করে সবাইকে বলবো রাতের ঘটনাটা কেউ মিস করো না। সবাই শুনো, এখনের মতো টাটা।